আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তোমরা বোর্ডে অলরেডি টাইটেল দেখতেছো, গুণগত রসায়ন পর্ব 2। গুণগত রসায়ন পর্ব 1-এ আমরা পরমাণু ও পরমাণু মডেল, ভর ত্রুটি, তেজস্ক্রিয়তা এবং বিভিন্ন ধরনের যে পরমাণু মডেল আছে প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি। আজকে আমরা এই ভিডিওতে গুণগত রসায়ন পর্ব 2-এ যে ধরনের টপিকস নিয়ে আলোচনা করব তার তোমরা একটা আলোচ্য বিষয় বোর্ডে ডান দিকে দেখতেছো। আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিকস নিয়ে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার। প্রথমে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা। আমরা বিভিন্ন ধরনের পরমাণু মডেল পড়েছি, থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। আমাদের কাছে সবচেয়ে আপডেট পরমাণু মডেল হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলে অনেক সফলতা আছে। আমরা যদি বলি বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় ব্যর্থতা কি, বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় ব্যর্থতা ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য তরঙ্গ বলবিদ্যা একটা পরমাণু মডেল দেয়, সেখানে একটা আমরা সমীকরণ পাই ল্যামডা সমান H/mv। এই সমীকরণটা দিয়েছে বিজ্ঞানী লুই ডি ব্রুগলি, ফ্রান্সের বিখ্যাত পদার্থবিজ্ঞানী লুই ডি ব্রুগলি সমীকরণ দেয় ল্যামডা সমান H/mv। এই সমীকরণটা কি বলছে, কোন বস্তুর ভর এবং বেগ থাকলে তার তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। আমরা জানি ইলেকট্রনের ভর আছে এবং ইলেকট্রন হচ্ছে ঘূর্ণায়নশীল, ইলেকট্রনের গতিবেগ আছে, সুতরাং ইলেকট্রনের ক্ষেত্রে কি পাওয়া যাবে, তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। ল্যামডা সমান এখান থেকে আমরা লিখতে পারি 1/mv। তার মানে কোন বস্তু যদি ভরবেগ বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্যের মান কম হবে, কোন বস্তুর ভরবেগের মান কম হলে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। ইলেকট্রনের ভরবেগ কম হয় তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সুতরাং ইলেকট্রনে আমরা বলতে পারি যে ইলেকট্রনের মধ্যে দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম এবং আরেকটাকে আমরা বলতে পারি তরঙ্গ ধর্ম। যখন লুই ডি ব্রুগলি এই সমীকরণটা দিল তখন বিজ্ঞানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। যে আমরা জানতাম ইলেকট্রন হচ্ছে কণা, ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অনুমোদিত এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথকে বলি আমরা অরবিট, শেল বা কক্ষপথ। তাহলে নিউক্লিয়াসের বাইরে অনুমোদিত বৃত্তাকার পথ দিয়ে ইলেকট্রন ঘোরে। যখন লুই ডি ব্রুগলি এই সমীকরণ দিয়েছে তখন আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনের শুধু কণা ধর্ম নয়, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। আমরা ইলেকট্রন এরকম বৃত্তাকার পথে ঘোরে না, ইলেকট্রন এরকম তরঙ্গ আকারে ঘোরে। এরকম তরঙ্গ আকারে ঘুরতে ঘুরতে যে জায়গায় ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ বেশি, ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন ঘনত্ব বেশি, সেই উচ্চ ঘনত্ব অঞ্চলটাকে বলি আমরা অরবিটাল বা অরবিটাল। নতুন একটা আমরা কনসেপ্ট পেলাম। আগে জানতাম আমরা অরবিট বা শেলে ইলেকট্রন ঘোরে, এখন আমরা জানলাম যে ইলেকট্রন তরঙ্গ আকারে ঘুরতে ঘুরতে যে জায়গায় ইলেকট্রনের ঘনত্ব সর্বোচ্চ, ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, সেই জায়গাটাকে আমরা বলি অরবিটাল বা অরবিটাল। এখন অরবিটাল কতটুকু সম্ভাবনা বোঝায় ইলেকট্রন পাওয়ার? ইলেকট্রন পাওয়ার 90 থেকে 95% সম্ভাবনা অঞ্চলকে আমরা বলি অরবিটাল। অরবিটাল কাকে বলে? নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আবর্তনের জন্য সুনির্দিষ্ট বৃত্তাকার পথগুলোকে বলি আমরা অরবিট। আর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব বিশিষ্ট অঞ্চলকে বলি আমরা অরবিটাল। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলকে আমরা বলি অরবিটাল। ত্রিমাত্রিক মানে 3D, 3 ডাইমেনশনাল। তার মানে এক্স্যাক্টলি ইলেকট্রন পরমাণুতে কোথায় আছে এই জন্য আমাদের বেশ কিছু নাম্বার লাগে, সেই নাম্বারগুলোকে বলি আমরা কোয়ান্টাম সংখ্যা। তাহলে পরমাণুর ভিতরে এক্স্যাক্টলি ইলেকট্রনের প্রকৃত অবস্থানটা কোথায় সেই জন্য আমরা বেশ কিছু নাম্বার ইউজ করি, সেই নাম্বারগুলোকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আমরা যদি বলি এক্স্যাক্টলি কোয়ান্টাম সংখ্যা কি, তাহলে আমরা বলতে পারবো ইলেকট্রন তুমি কোথায়, এই প্রশ্নের উত্তরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা, বা আমরা বলতে পারি শর্টকাটে লোকেশন অফ ইলেকট্রন। যদি আমি তোমার বাসায় যাই তাহলে আমাদেরকে গুগল ম্যাপ ধরে যেতে হবে, আর ইলেকট্রনের গুগল ম্যাপকে বলা হয় হচ্ছে কোয়ান্টাম নাম্বার। যে কোনো ব্যক্তি যদি আমরা অবস্থান লোকেট করতে চাই তাহলে আমাদের বেশ কিছু নাম্বার ধরে যেতে হয়। যেমন কোনো ব্যক্তির অবস্থান খুঁজে বের করতে হলে প্রথমে আমাদের বিভাগ জানতে হবে, জেলা জানতে হবে, থানা জানতে হবে, ইউনিয়ন জানতে হবে, তারপরে গ্রামের নাম জেনে ওয়ার্ড নাম্বার জেনে সেই লোকের বাসায় যাই। এমনই পরমাণুর ভেতরে ইলেকট্রনের প্রকৃত অবস্থান জানার জন্য আমরা বেশ কিছু নাম্বার ইউজ করি, সেই নাম্বারগুলোর একত্রিত আমাদের নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে ইলেকট্রনের অবস্থান যদি আমাদের খুঁজে বের করতে চাই তাহলে আমাদের মোট 4টা কোয়ান্টাম সংখ্যা লাগে। কয়টা কোয়ান্টাম সংখ্যা লাগে? 4টা। তাদেরকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটাকে বলা হয়
সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা এর আরো একটা নাম আছে যেটা বলে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, একটা বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এবং চতুর্থ যেটা সেটা বলা হয় ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে ইলেকট্রন পরমাণুতে কোথায় আছে এই জন্য আমাদের বেশ কিছু নাম্বার লাগে। কটা নাম্বার লাগে? 4টা। একটা বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, একটা বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, একটা বলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয়, একটা বলে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তার মানে পরমাণুতে ইলেকট্রনের প্রকৃত অবস্থান জানার জন্য আমাদের 4টে কোয়ান্টাম সংখ্যা লাগে। এই 4টে কোয়ান্টাম সংখ্যাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের নির্দেশ করে শক্তি স্তরের আকার। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার নির্দেশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। কি বললাম? যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার নির্দেশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের আকৃতি, ইংলিশে বলা হয় শেপ অফ সাবশেল, বলা হয় সাইজ অফ শেল। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা দ্বারা নির্দেশ করা হয় অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, দিক বিন্যাসকে বলা হয় ওরিয়েন্টেশন, দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন নির্দেশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক নির্দেশ করা হয়, ইলেকট্রনের নিজ অক্ষের ওপর ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা কোন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে এটা কিন্তু পরীক্ষায় আসে। এখন আমরা জানবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানগুলো কি হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হয় 1, 2, 3, 4 প্রভৃতি, নেগেটিভ মান হবে না এবং নট ইকুয়াল 0, এটা আমাদের মনে রাখতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কি হয়? 1, 2, 3 থেকে ইনফিনিটি, 0 হবে না এবং নেগেটিভও হবে না। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় 0 থেকে n-1, কি হয়? 0 থেকে n-1, এল এর মান হয় 0 থেকে n-1 এবং এম এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করবে, এটা হয় -l থেকে 0 সহ +l পর্যন্ত, -l থেকে 0 সহ +l পর্যন্ত। এবং ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণনের দিক দুইটা আছে, একটা বলে ঘড়ি কাঁটার দিকে, একটা বলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এই জন্য এর মান হয় দুইটা, +-1/2। +1/2 দ্বারা আমরা বুঝাই ঘড়ি কাঁটার দিকে এবং -1/2 দ্বারা বুঝাই আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। কেন হাফ হলো? তুমি দেখতেছো ইলেকট্রন ঘোরার সম্ভাবনা দুইটা, একটা ঘড়ি কাঁটার দিকে, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তখন নিশ্চিত সম্ভাবনা ডিভাইডেড বাই মোট সম্ভাবনা, তখন হাফ। ঘড়ির কাঁটার দিকে বোঝানোর জন্য +1/2, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বোঝানোর জন্য -1/2। আমরা মানগুলো লিখে ফেললাম। এখন আমরা এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো। আমরা বললাম শক্তি স্তরের আকার বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে এন এর মান 1 মানে কি? বোঝা যায় পরমাণুটা এরকম। এন এর মান 2 মানে কি? বোঝা যায় পরমাণুটা এরকম। এন এর মান 3 বললে তাহলে শক্তি স্তর কয়টা হবে? 3টা হবে। তার মানে বুঝতেছে এন এর মান যত বড় হবে সেই পরমাণু আকারে তত বড় হবে। আমরা জানি বোর পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসের কাছাকাছি যে শেল তার নাম হচ্ছে কে শেল, 2 নম্বর শেলটাকে বলে আমরা এল শেল, 3 নম্বর শেলটাকে বলে আমরা এম, চতুর্থ হলে এন। তা আমরা মনে রাখবো নিউক্লিয়াসের কাছাকাছি শেলের শক্তি কম, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তার শক্তি তত বৃদ্ধি পায়। তার মানে এন এর মান যত বেশি হবে তার এনার্জি বা শক্তির মানও তত বৃদ্ধি পাবে। তার মানে এন এর মান যত বেশি সেই পরমাণুর আকারে তত বড়, এন এর মান যত বেশি সেই পরমাণুর শক্তি তত বেশি। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কিভাবে কাজ করি? সাপোজ বললাম এন এর মান 1, তাহলে এল এর মান কত হবে? 0 হবে। এন এর মান যদি 2 হয় তাহলে এর মান কত হবে? 0, 1। তোমরা কিন্তু ভুল করো অনেকে, 2 বসালে 2 মানে 1, 0 থেকে হয় 0, 1। এন এর মান যদি আমরা 3 লিখতাম তাহলে এর মান কত পারতাম? 0, 1, 2। তার মানে এন এর মান 1 হলে এল এর মান যদি 0 হয় তাহলে বাংলা কি? প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটি। কি বললাম? প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটি, দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 2টি, তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 3টি। মনে থাকবে তো? এখন আমরা এম এর মান কিভাবে নির্ণয় করব? আমরা বললাম প্রত্যেকটা এল এর প্লাস মাইনাস হয়। তাহলে এল এর মান 0 মানে এম এর মান কি হবে? 0 হবে।
যদি 2 হয় তাহলে এখানে দুইটা পাচ্ছি এম এর মান, 0 এর জন্য 0, 1 এর জন্য -1, 0, +1। এটা যদি আসি এম এর মান তাহলে 0, 1 এর জন্য -1, 0, +1, এটা হচ্ছে -2, -1, 0, +1, +2। আশা করি তোমরা বুঝতে পারছো। পরে আমি গ্রাফ আকারে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর আসলে একটি, এবং তাতে এম এর মান 0 মানে এম এর মানগুলো দ্বারা মোট অরবিটাল সংখ্যা নির্দেশ করা হয়। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তরে একটি এবং মোট অরবিটাল সংখ্যা একটি। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি এবং মোট অরবিটাল সংখ্যা 4টি। এটা একটা, এখানে 3টা। মনে রাখবো 0 দ্বারা বোঝায় এস অরবিটাল, এবং 1 দ্বারা বোঝায় পি অরবিটাল, এবং 2 দ্বারা বোঝায় আমাদের হচ্ছে ডি অরবিটাল। তার মানে আমরা প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তরে একটি এবং মোট অরবিটাল একটি। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি, অরবিটাল কয়টি? 4টি। একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল আমরা পড়ছি, পিএক্স, পিওয়াই, পিজেড। তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 3টি এবং মোট অরবিটাল কয়টি? এখানে 5টা, 3টা, একটা, তার মানে 9টা। যে একটা অরবিটাল, এখানে পি হচ্ছে 3টা অরবিটাল এবং ডি অরবিটাল কয়টি? 5টি। তাহলে ডি 5টি অরবিটাল কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, পি এক্স, পি ওয়াই, পি জেড, আর এস তো একটাই অরবিটাল। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন এই যে আমরা বললাম স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝাই? ইলেকট্রনের ঘূর্ণায়নের দিক। আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, কন্ডিশন হচ্ছে তাদের বিপরীতমুখী স্পিন হতে হবে। তাহলে একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু কন্ডিশন হচ্ছে বিপরীতমুখী স্পিনে 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে অরবিটাল কয়টা? একটা। এখানে ইলেকট্রন কয়টা থাকবে? 2টা। এখানে এম এর মান 0, একটা অরবিটাল। কয়টা এখানে অরবিটাল? 3টা। কয়টা ইলেকট্রন থাকবে? 6টা ইলেকট্রন থাকবে। এখানে একটা বক্স, একটা অরবিটাল, এখানে কয়টা? 3টা, তো 6টা ইলেকট্রন থাকবে। ডিতে কয়টা আছে? 5টা যেহেতু অরবিটাল, সুতরাং ইলেকট্রন থাকবে হচ্ছে আমাদের 10টি। এখন পুরো জিনিসটাকে তোমাদের আমি একটু সামারি করে দেব, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি মিশিয়ে দিলাম। একটা কোশ্চেন দেই, অথবা তোমরা অনেকে বুঝতে পারোনি, এখন তোমরা বুঝতে পারবে একদম ক্লিয়ারলি। একটা প্রশ্ন দেব, একটা প্রশ্নের মধ্যে তোমরা সকল প্রশ্নের উত্তর পাবে। কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা, একটা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর আসবে। চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা ও মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখাও। ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা আসতো, খুবই ইম্পর্টেন্ট। এই একটা প্রশ্ন পড়লেই এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসে, বুঝতে পারলে যে কোনো ভাবে কঠিন ভাবে কোশ্চেন আসলে তোমরা উত্তর করতে পারবে। বলছে চতুর্থ শক্তি স্তর, তার মানে বুঝতেছো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4। উপশক্তি স্তর চাইছে, তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এর মান কি হবে? 0 থেকে n-1, তাহলে 0, 1, 2, 3। মানে এখানে যা পাবো এখানে ততটাই সংখ্যা পাবো, তার চেয়ে 1 কম হবে। 0 থেকে n-1, তোমার 4 - 1 মানে 3। 0 থেকে 0, 1, 2, 3। এর মান কি হবে? প্রত্যেকটাই এল এর প্লাস মাইনাস। 0 এর জন্য 0, 1 এর জন্য -1, 0, +1, 2 এর জন্য -2, -1, 0, +1, +2, 3 এর জন্য -3, -2, -1, 0, +1, +2, +3। তার মানে এম এর মান দ্বারা আমরা কি বুঝি? মোট অরবিটাল সংখ্যা বা অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস। এল এর মান 0 হলে আমরা জানি এস অরবিটাল বোঝায়, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল। আর এম এর মান দ্বারা মোট অরবিটাল সংখ্যা বোঝায়। তাহলে এস এর অরবিটাল কয়টি? একটি। পি এর অরবিটাল কয়টি? 3টি অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড। এবং ডির জন্য কয়টা অরবিটাল? 5টা অরবিটাল,
কি কি অরবিটালের নাম? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এল এর মান 3 হলে আমরা পাচ্ছি 7টা অরবিটাল। এই যে 7টা অরবিটাল, অরবিটাল নামগুলো আমাদের লাগে না, আমরা পারবো না। তারপরে তোমরা চাইলে লিখে নিতে পারো যে এফ এক্স কিউব, এফ ওয়াই কিউব, এফ জেড কিউব, এফ এক্স ওয়াই জেড, এফ এক্স বাকি দুটোর অন্তর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এফ যদি আমরা জেড লিখতাম বা ওয়াই লিখতাম তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এফ যদি জেড লিখি বাকি দুটোর অন্তর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লাগবে না তাও লিখে দিলাম আমরা। তাহলে মোট অরবিটাল সংখ্যা কয়টা? চতুর্থ শক্তি স্তরে এখানে 7টা, 5টা 12, 3 15, 1 16। তাহলে চতুর্থ শক্তি স্তরে অরবিটাল কয়টা পাচ্ছি আমরা? 16টা। উপশক্তি স্তর কয়টা পাচ্ছি আমরা? 4টা। এখন মোট ইলেকট্রন সংখ্যা মানে স্পিন কোয়ান্টাম নাম্বার। এই যে অরবিটালের সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে। অরবিটাল কয়টা আছে? একটা, তাহলে এখানে 2টা ইলেকট্রন থাকবে। আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে বিপরীতমুখী স্পিনের। একটি অরবিটালে সর্বোচ্চ 2টি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে। তাহলে এইটা দ্বারা আমরা বুঝেছি ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ঘূর্ণন। ক্লকওয়াইজ ঘূর্ণনকে আমরা বলি +12, আর এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণনকে আমরা বলি -12। এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণন -12। তাহলে তাহলে আমরা এম এর মান 0 যখন, তখন কয়টা অরবিটাল? একটা অরবিটাল কয়টা ইলেকট্রন থাকে? 2টা। পি মানে 3টে অরবিটাল, তাহলে ইলেকট্রন কয়টা থাকবে? 6টা। ডি মানে 5টা অরবিটাল, 5টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 10টা ইলেকট্রন থাকবে। এবং এফ মানে 7টা অরবিটাল, 7টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? অবশ্যই 14টা ইলেকট্রন থাকবে, প্রত্যেকটা 2টা করে থাকে, তাহলে 14টা ইলেকট্রন। এই কারণে এস এর মান 2 হয়, পি এর মান 6, ডি এর মান 10, এফ এর মান হচ্ছে 14। তার মানে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা হবে? এখানে দেখো 14 আর 10 এ 24, 24 আর 6 হচ্ছে 30, আর 2 এ 32। তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টি। চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা আমাদের 16টি, মোট ইলেকট্রন সংখ্যা 32টি। তাহলে এখান থেকে আমরা একটু শর্টকাট শিখে ফেলি। তো শর্টকাট মানে এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা আমরা শর্টকাটে এখন লিখবো। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। আমি একটু মিশিয়ে দিই, মিশিয়ে দিয়ে নিচে একটু জায়গা বের করি, তোমরা সুন্দর করে নোট করে নাও। তার মানে আমরা দেখলাম যে চতুর্থ শক্তি স্তর বললে উপশক্তি স্তর কয়টা হচ্ছে? 4টাই হচ্ছে। যদি আমরা তৃতীয় শক্তি স্তর বলতাম উপশক্তি স্তর কয়টা হতো? 0 1 2 3টা হতো। তার মানে শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা সমান উপশক্তি স্তর সংখ্যা সমান সমান শক্তি স্তর সংখ্যা। শর্টকাট করে আসলে হয় না, এক্স্যাক্টলি তুমি যখন জিনিসটা বুঝতে পারবে তখন শর্টকাট লাগবে না, এমনি তুমি শর্টকাট বানাতে পারবে। তাহলে শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা সমান শক্তি স্তর সংখ্যা। এখানে শক্তি স্তর 4টা ছিল, তাহলে উপশক্তি স্তর 4। শক্তি স্তর যদি 3 থাকতো তাহলে উপশক্তি স্তর 0 1 2 3টাই হতো। কারণ শক্তি স্তর যা আর উপশক্তি স্তরও কি তাই। যদি বলি তোমাকে যে অরবিটাল সংখ্যা কি হবে? অরবিটাল সংখ্যা দেখো এক্স্যাক্টলি খেয়াল করে, চতুর্থ শক্তি স্তর অরবিটাল কয়টা পাইছো? অরবিটাল পাইছি আমরা কিন্তু 16টা পাইছি, লিখে দিয়েছি। যদি আমি তৃতীয় শক্তি স্তর বলতাম তাহলে তো এটা হতো না, 0 1 2, তার মানে 5 3 এ 8 1 এ 9 হতো। তার মানে অরবিটাল সংখ্যা হচ্ছে এক্স্যাক্টলি n স্কয়ার। এখানে যতটা মান পাবো তার a স্কয়ার হবে অরবিটাল সংখ্যা। আর আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তার মানে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n স্কয়ার। মানে চতুর্থ শক্তি বলে 32টা, তৃতীয় শক্তি বলে 2 × 3 স্কয়ার, মানে 18টা হইতো। যদি 2 × 2 স্কয়ার আমরা লিখতাম তাহলে 8টা হতো। এই জন্য আমরা বলি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে আমাদের 18টা, চতুর্থ শক্তি স্তরে 32টা। আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই যে আমরা দেখলাম যে 0 মানে s অরবিটালে বোঝায়, s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। আর অরবিটাল কয়টা? একটা। p মানে অরবিটাল কয়টা? 3টা। d মানে কয়টা? 5টা। যদি আসে যে উপশক্তি স্তরের
অরবিটাল সংখ্যা নির্ণয়, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়। তাহলে আমরা কিভাবে বের করব? 12 প্লাস 1। কিভাবে বের করব? 12 প্লাস 1। 12 প্লাস 1 বুঝতে পারছো কিনা? এস এর জন্য যদি বের করি, এস এর জন্য, তাহলে 12 প্লাস 1, আমরা দেখলাম এল এর মান যখন 0 হয় তখনই হচ্ছে আমাদের এস অরবিটাল। তাহলে কত হবে? 1। তাহলে এস এর অরবিটাল কয়টা? একটা। একটু আগেই দেখলাম আমরা একটা অরবিটাল। পি এর জন্য যদি আমরা বের করতাম, পি এর জন্য তাহলে 12 প্লাস 1, পি এর জন্য এল এর মান কত হয়? 1 হয়। তাহলে 1, তাহলে 2 প্লাস 1, তাহলে কত হবে? 3। ডি অরবিটাল হলে কত হতো? এল এর মান 2, তাহলে 2 2 4 প্লাস 1 5, তার মানে সূত্র হতো 12 প্লাস 1। যদি বলতাম উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তার মানে কি? অরবিটালকে 2 দ্বারা গুণ করতে হবে, 2 × 12 প্লাস 1। তার মানে এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এসে কত হবে? 2। এখানে যদি 2 × 12 প্লাস 1 করতাম তাহলে কত হতো? 6। 2 × 12 প্লাস 1 ডির ক্ষেত্রে কত? 2 বসালে 10 হতো। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের শর্টকাট। যে কোনো শক্তি স্তর যদি বলে তা অরবিটাল উপশক্তি স্তর আমরা বের করতে পারবো না, আশা করি তোমরা বের করতে পারবে। এখন এই যে কোয়ান্টাম সংখ্যা আমরা পড়লাম, এই সবগুলো কোয়ান্টাম সংখ্যাকে আমরা একবারে একটু সামারি করব সবার জন্য সামারি করব। তার আগে আমরা অরবিটাল সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করব। অরবিটালের প্রাথমিক তত্ত্ব এতক্ষণ যা লিখলাম একটু শক করে দিই। আসলে অ্যাডমিশনে যে যত শক করতে পারে, তো অনেক বেশি পড়াকে গুছিয়ে এক জায়গায় নিয়ে আসতে পারে, তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। অ্যাডমিশনে আসলে কম সময়ে বেশি ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, জানতে হবে। অরবিটালের প্রাথমিক তথ্য, উপশক্তি স্তরের নাম, উপশক্তি স্তরের নাম কি কি আমরা জানি? এস, পি, ডি এবং এফ। তারপর আমরা জানবো ইলেকট্রন ধারণ ক্ষমতা, তার মানে এস অরবিটালে কটা ইলেকট্রন থাকে? 2টা। পিতে কটা থাকে? 6টা। ডিতে 10টা। এফে 14টা। এবং আমরা জানবো অরবিটাল সংখ্যা, একটু আগেই জানলাম, তারপর লিখে দিচ্ছি এই কারণে এক জায়গায় থেকে যাক। এস এর অরবিটাল কয়টা? একটা। পি কয়টা? 3টা। ডির 5টি এবং এফ এর হচ্ছে 7টি। এই যে এসপিডিএফ, এই নামের উৎস কি, কোথায় থেকে আসছে? এস আছে শার্প থেকে, তীক্ষ্ণ। পি আছে প্রিন্সিপাল থেকে, প্রধান থেকে। ডি হচ্ছে ডিফিউজ থেকে এসেছে, ডিফিউজ, পরিব্যাপ্ত। ডিফিউশন তোমরা পড়েছো, ব্যাপন মানে ছড়িয়ে পড়া, ডিফিউজ, পরিব্যাপ্ত। এফ এসেছে হচ্ছে ফান্ডামেন্টাল থেকে, ফান্ডামেন্টাল, মৌলিক, এগুলো থেকে এসেছে। এছাড়া আমরা এদের একটু আকার আকৃতি জেনে ফেলবো, আকার আকৃতিটা একটু জেনে ফেলি। লেস কেমন? গোলাকার, স্ফেরিক্যাল বা বর্তুলাকার বলা হয়। পি হচ্ছে ডাম্বেল, ডাম্বেল। শেপগুলো একটু দেখিয়ে দিই তোমাদের জন্য, ডায়াগ্রামটা একটু দেখে দিই। যে এটা 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 হচ্ছে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। এফ অরবিটাল হচ্ছে অত্যন্ত জটিল, কমপ্লিকেটেড শেপ। তবু আমি তোমাদের একটা 2D ফিগার দেখানোর চেষ্টা করি, যেটাকে আমরা বলতে পারি 8 ফোল্ড স্ট্রাকচার। এটা হচ্ছে 4 ফোল্ড, এটা হচ্ছে 8 ফোল্ড স্ট্রাকচার। তাহলে আমাদের অরবিটাল সম্পর্কে এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা জানবো এক নজরে কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যা আমরা জানলাম, সেই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা এখন এক নজরে সবকিছু মনে রাখার চেষ্টা করব। এক নজরে কোয়ান্টাম সংখ্যা, বলো কোয়ান্টাম সংখ্যার নাম কি? কটা কোয়ান্টাম সংখ্যা? 4টা কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন, এল, এম এবং এস আমরা নাম লিখবো না, যেটা আমরা জানি। এদের আবিষ্কারককে, প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারককে নিলস বোর, নিলস
বোর। সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারককে? সমারফিল্ড। সমারফিল্ড। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছে জিম্যান। এবং স্প্রিং কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক উলেনবেক ও গুড স্মিথ। উলেনবেক ও গুড স্মিথ। এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্প্রিং কোয়ান্টাম সংখ্যা কে কি নির্দেশ করে? কি নির্দেশ করে যদি পরীক্ষায় আসে, অনেক সময় ভুলে যাই আমরা, এই জন্য লিখে দিচ্ছি একবারে। প্রধান কোয়ান্টাম সংখ্যা দুটো জিনিস নির্দেশ করে। একটা হচ্ছে নিউক্লিয়াস হতে অরবিটের দূরত্ব। নিউক্লিয়াস হতে অরবিটের দূরত্ব। এবং আর একটা জিনিস নির্দেশ করে, সেটা হচ্ছে শক্তি স্তরের আকার। শক্তি স্তরের আকার নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার নির্দেশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। বা বলতে পারো যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা নিউক্লিয়াস হতে অরবিটের দূরত্ব নির্দেশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা তিনটা জিনিস বোঝায়। একটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি, উপশক্তি স্তরের আকৃতি। আর একটা জিনিস বোঝায় উপশক্তি স্তরের শক্তি এবং উপশক্তি স্তরের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। এই জন্য লিখে দিচ্ছি যেন তোমরা সহজে মনে রাখতে পারো। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় অরবিটালের দিক বিন্যাস, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, যেটাকে আমরা বলি ওরিয়েন্টেশন। এবং আরো একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে মোট অরবিটাল সংখ্যা। মোট অরবিটাল সংখ্যা, এটা কিন্তু পরীক্ষায় আসে যে মোট অরবিটাল সংখ্যা কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়? থার্ড কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করা হয়। ইলেকট্রনের ঘূর্ণনের দিক। এখন আমরা মানগুলো লিখে ফেলবো। 1, 2, 3, 4 প্রভৃতি, কিন্তু এর মান 0 বা নেগেটিভ হবে না। এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, 1 পর্যন্ত। এম এর মান হবে -l থেকে 0 সহ +l পর্যন্ত। এটা দুইটাই মান ±½ এছাড়াও তোমরা সমীকরণ মনে রাখতে পারো। প্রধান কোয়ান্টাম সংখ্যার সমীকরণ আমরা সবাই জানি। প্রধান কোয়ান্টাম সংখ্যার সমীকরণ কি? যে mvr সমান nh/2π। mvr মানে কি? কৌণিক ভরবেগ। তাহলে শক্তি স্তরে কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র কি? mvr সমান nh/2π। যদি বলতাম যে উপশক্তি স্তরে কৌণিক ভরবেগ কি? mvr সমান h/2π √l l+1। যদি বলতাম যে অরবিটালে কৌণিক ভরবেগ কি? mvr সমান mh/2π। কোন একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা কিভাবে নির্ণয় করি? mvr সমান h/2π √s s+1। আচ্ছা, আমি একটা প্রয়োগ দেখাই। যদি বলতাম আমরা, এটা স্ক্রিনশট দিয়ে নাও, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু পুরো কোয়ান্টাম সংখ্যাটা এক নজরে থেকে গেল। যদি বলতো যে উপশক্তি স্তরের কৌণিক ভরবেগ কত, বললো 2p উপশক্তি স্তরের অবস্থিত কোন একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? 2p উপশক্তি স্তরের কৌণিক ভরবেগ কত? কিভাবে করতাম? সূত্র হচ্ছে mvr সমান h/2π √l l+1। তার মানে কি? উপশক্তি স্তর বলছে, তার মানে l এর মান 0 হলে আমরা জানি s, 1 হলে আমরা জানি p। মানে p বলছে যেহেতু, তাহলে এখানে বসাবো h/2π √1 1+1, মানে √2h 2π। একবারে যদি করে h/√2π, পারবো না। যদি 2p না থাকে 3p বলতো, তাও আশা করি আমরা বের করতে পারবো। যদি 2h বলতো তাহলে এলিমেন্ট কি হতো? 0 হতো। তাহলে পুরো টার্মটা কি হয়ে যেত? 0 হয়ে যেত। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কোয়ান্টাম সংখ্যার আমরা কাজ দেখলাম। এবং কোয়ান্টাম সংখ্যা কি, তাহলে এখন আমরা সংজ্ঞায়িত করি।
তাহলে পরমাণুতে অবস্থিত কোন একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাগুলোকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। এবং কোয়ান্টাম সংখ্যা আমরা এল এম এস এর মান যে কোনো শক্তি স্তরে দিলে আশা করি আমরা বের করতে পারবো। তাহলে এখানে একটু তোমাদের জন্য একটু বলি, যদি পরীক্ষায় আসে মোট কোয়ান্টাম সংখ্যা কয়টি, উত্তর হবে 4টি। যদি কখনো বলে কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কয়টি, তাহলে 3টা হবে। কি বললাম, মোট কোয়ান্টাম সংখ্যা কয়টি, 4টি। কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কয়টি, তাহলে উত্তর হবে 3টি। কি কি, এন এল এম, তখন এস হবে না, কারণ এস জাস্ট আমরা ঘূর্ণনের দিক নির্দেশ করি, এর জন্য তো এক্সট্রা করে আসলে তার কোনো অবস্থান নেই। প্রধান দ্বারা আমরা শক্তিস্তরের আকার, উপশক্তিস্তরের আকৃতি বা আমরা অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বুঝাচ্ছি, কি এস দ্বারা জাস্ট আমরা ঘূর্ণনের দিক বুঝাচ্ছি। এই জন্য কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3টি আর মোট কোয়ান্টাম সংখ্যা 4টি। শ্রোডিঞ্জারের সমীকরণ থেকে আমরা বলতে পারি যে কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা 3টি। স্প্রিং কোয়ান্টাম সংখ্যা ইটস নট এ সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, এর একটু মাথায় রেখো। এখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো। ইলেকট্রন বিন্যাস শেখার আগে তোমাদের আমি 2-3টা কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু সলভ করো। কোশ্চেনটা কি, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর হুইচ n সমান 3, m সমান 0, s সমান +12। এই ধরনের কোশ্চেন দেখলে কিন্তু অনেকে ঘাবড়ে যায়। আমি বলছি ইলেকট্রন সংখ্যা খুঁজে বের করো যখন n এর মান 3, m এর মান 0, s সমান +12। অপশনে দেওয়া থাকবে হবে 2, 3, 8টি বা 9টি ইলেকট্রন বা কোনোটি নয়। তাহলে তুমি কিভাবে করবে, এভাবে যদি কোশ্চেন আসে তাহলে n এর মান 3 লেখা, তখন l এর মান কি হবে 0, 1, 2, 0 থেকে n - 1। m এর মান হবে 0 এর জন্য 0, 1 এর জন্য -1, 0, +1, 2 এর জন্য -2, -1, 0, +1, +2। s এর জন্য আমরা পাবো প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, এখানে 2টা ইলেকট্রন, এখানে থাকবে 6টা ইলেকট্রন এবং এখানে থাকবে হচ্ছে 10টা ইলেকট্রন। একটি অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তার মধ্যে প্রথম ইলেকট্রনটা হচ্ছে +12 যদি আমরা ধরি, তো সেকেন্ড ইলেকট্রন হবে -12। এটা হচ্ছে +12, -12, +12, -12, +12, -12। তার মানে এখানে 5টা ইলেকট্রন +12, 5টা ইলেকট্রন হচ্ছে -12, সংক্ষেপে লিখলাম। এখানে বলছে n এর মান যখন 3, n এর মান 3 হলে m এর মান 0 পাওয়া যায় কয়টা, এখানে একটা 0 পাচ্ছ, এই 3টার মধ্যে এটা একটা 0, এখানে একটা 0, এবং বলছে s এর মান +12। তার মানে আমরা m এর মান 3টা 0 পাচ্ছি তৃতীয় শক্তি স্তরে, একটা, 2টা এবং 3টা। প্রত্যেকটাতে ইলেকট্রন কটা করে আছে, 2টা করে। বলছে +12, তার মানে এখানে একটা +12, এটার মধ্যে এখানে আমরা পাচ্ছি 3টা, এখানে একটা +12, একটা -12, মানে এখানে একটা +12 পাচ্ছি, এখানে এই যে এইটা একটা হচ্ছে +12, একটা -12। তার মানে m সমান 0, s সমান +12, এমন পাচ্ছি আমরা একটা, 2টা, 3টা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি 3। তার মানে ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর হুইচ n সমান 3, m সমান 0, s সমান +12 বলে উত্তর হবে 3। বুঝতে পারছো কি? যদি বুঝতে না পারো তোমাদের জন্য আরেকটা কোশ্চেন দেই, এটা সলভ করো, আশা করি আরো তোমাদের পরিষ্কার হয়ে যাবে। n সমান 3, আমি দিলাম s সমান -12। এখন কি উত্তর হবে বলো তো, পারো কিনা, সলভ করার চেষ্টা করো, ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। 1, 2, 3, 4, 5। চলো আমরা শুরু করি। এখন মিলিয়ে নাও, দেখি তোমাদের সাথে মিলে কিনা। n এর মান যখন 3, l এর মান 0, 1, 2, m এর মান 0, -1, 0, +1, -2, -1, 0, +1, +2। তাহলে s এর মান আমরা পাচ্ছি, এখানে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, একটা +12, -12, +-12। এখানে পাচ্ছি আমরা 3টা +12, 3টা -12। এরকম করে লিখি আমরা 3 +-12 সংক্ষেপে। এখানে পাবো আমরা 10টা ইলেকট্রন, 5টা +12, 5টা -12, 5 +-12। কোশ্চেন জিজ্ঞেস করেছে যখন এর মান 3, এর সমান -12। তার মানে দেখো এখানে -12 একটা আছে, এখানে একটা আছে,
এখানে মাইনাস হাফ 3টা আছে, এখানে মাইনাস হাফ 5টা আছে। তার মানে প্লাস হাফ বলুক বা মাইনাস হাফ বলুক, তাহলে উত্তর কি 5 3 8 1 9। যদি প্লাস হাফও বলতো তাও 9টা হতো, যদি প্লাস মাইনাস হাফ বলতো তাহলে কিন্তু 18টা উত্তর হতো। বুঝতে পারছো? তাহলে আশা করি এই ধরনের কোশ্চেন আসলে তোমরা পারবে না। তোমাদের জন্য লাস্ট এটা দেবো, তোমরা করো তো দেখি যে তোমরা পারো কিনা। দিলাম যে n এর মান 3 মডুলাস m সমান 1। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যে এটা পারো 100%। এই ধরনের কোশ্চেন আসলে অনেকেই পারবে না, শতকরা 20% স্টুডেন্টরা পারবে না। তোমরা যদি এইটা পারো, আশা করি তোমরা এই ধরনের যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবে। কি বলছে? n এর মান 3, তাহলে এর মান কত? 0 1 2, m এর মান 0 -1 0 +1 -2 -1 0 +1 +2। তাহলে মডুলাস 1 মানে কি? -1 থাকলেও মডুলাসের ভেতর 1ই হবে, +1 থাকলেও মডুলাসের ভেতর 1ই হবে। তার মানে 1 কোথায় আছে? এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1। তাহলে তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন। 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 তার মানে যদি 1 পাচ্ছি -1 2টা, +1 2টা, তার মানে 1 পাচ্ছি আমরা 4টা। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা করে। তাহলে উত্তর হবে 8টি ইলেকট্রন। এটা হবে 8টি ইলেকট্রন। তার মানে ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর হুইচ n সমান 3 মডুলাস m সমান 1 হলে উত্তর হবে 8টি ইলেকট্রন। তারপর আমরা আশা করি তোমরা পারবে। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং এল এম এস এর মান আমরা নির্ণয় করা শিখলাম। এখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখব। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। তাহলে কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের 3টা নীতি আছে। কয়টা নীতি আছে ইলেকট্রন বিন্যাসে? 3টা নীতি। প্রতি বছর কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট। অনেকে আমরা ভুল করি। ইলেকট্রন বিন্যাসের নীতি আছে 3টা। একটাকে বলি আমরা আউটবাউ নীতি, আউটবাউ নীতি। একটাকে বলি আমরা হুন্ডের নীতি, একটাকে বলি আমরা পাউলির বর্জন নীতি। প্রথমে আমরা আউটবাউ নীতি, এটা এখন আলোচনা করতেছি আমরা। আউটবাউ নীতি, ফার্স্ট কোশ্চেন, আউটবাউ কি? তা তোমরা অনেকে মনে হয় আউটবাউ মনে করতেছো বিজ্ঞানীর নাম। কেন? হুন্স বিজ্ঞানীর নাম, পাউলির বিজ্ঞানীর নাম। মনে রাখবো কেমিস্ট্রিতে একটা মাত্র নীতি আছে যেটা হচ্ছে বিজ্ঞানীর নাম নয়। আউটবাউ হচ্ছে জার্মান শব্দ। আউটবাউ জার্মান শব্দ, নট সায়েন্টিস্ট নেম। আউটবাউ জার্মান শব্দ। আউটবাউকে যদি ইংলিশে কনভার্ট করি তার মানে দাঁড়ায় বিল্ডিং আপ। বিল্ডিং আপ বাংলায় নিচ হতে উপরে ওঠা, নিচ হতে উপরে ওঠা। কে নিচ হতে উপরে উঠবে? ইলেকট্রন। তার মানে ইলেকট্রনের নিচ হতে উপরে ওঠা, এই নীতিটাকে বলে আমরা আউটবাউ নীতি। আউটবাউ নীতির মূল কথা হচ্ছে 3টি। আমি লিখলাম না, মুখেই বলতেছি। আউটবাউ নীতির মূল কথা কয়টি? 3টি। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে। 2 নম্বর কথা, নিম্ন শক্তি অরবিটালকে পূর্ণ করবে, তারপর ইলেকট্রন উচ্চ শক্তি অরবিটালে যাবে। তা আউটবাউ নীতির মূল কথা কয়টি? 3টি। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে, নিম্ন শক্তি অরবিটালকে পূর্ণ করবে, তারপর ইলেকট্রন উচ্চ শক্তি অরবিটালে যাবে। একে আউটবাউ নীতি বলে। তোমরা 19-এ থাকতে এরকম পড়ছো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 6s 6p 7x। তোমাদের মনে রাখার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য আমি এটা লিখলাম। আশা করি তোমরা সবাই এটা জানো, তারপর লিখলাম যেন কোশ্চেন আসলে অবশ্যই এখান থেকে পারো। এটাই তো আউটবাউ নীতি নাকি? তার মানে যেটা প্রথমে কাটা যায় তার শক্তি কম, যেটা শেষের দিকে কাটা যায় তার শক্তি তত বেশি। তার মানে 1s এর শক্তি কম, সবার শেষে কাটা গেছে কি 7s, তার মানে এর শক্তি সবচেয়ে বেশি। তা আউটবাউ নীতি আর এক নাম আমরা বলতে পারি n+l নীতি। n+l নীতি। অরবিটালের শক্তি কম না বেশি আমরা কিভাবে বুঝবো? অরবিটালের শক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে n+l। এই জন্য আমরা বলি আউটবাউ নীতি আর এক নাম n+l রুল বা n+l নীতি। সাপোজ আমরা বললাম 2p ভার্সেস 3d, কার শক্তি কম বেশি। বিভিন্ন সময় দেখা যায় খেলা হয়,
রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, সেরকম আমরা দিলাম এখানে ভার্সেস করে 2P ভার্সেস 3D। দুইজন ব্যক্তির মধ্যে মারামারি করতে যেই যদি আমরা একজন মাটিতে শুয়ে আছে একজন দাঁড়িয়ে আছে, তার মানে বুঝতেছো যে মাটিতে শুয়ে আছে প্রচন্ড মার খাইছে। দুইটা অরবিটালের মধ্যে শক্তি কম বেশি আমরা কিভাবে বুঝবো? এটা নির্ণয় করার সূত্র হচ্ছে n+l। 2P ভার্সেস 3D। আরেকটা দিলাম যে 4P ভার্সেস 4A, কার শক্তি কম বেশি এটা দেখা ছাড়া তাহলে আমরা কিভাবে বের করবো? n+l, l এর মান 0 1 2 3। 0 মানে s, 1 মানে p, 2 মানে d, 3 মানে কি f। তাহলে এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে 2, p আছে এই জন্য 1, তাহলে কত হবে 3। 3d মানে 3, d মানে কত, l এর মান কত হয় 2, তো 5। কার শক্তি কম? 2p শক্তি কম, তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? 2p তে যাবে, কেন আহ্বায়ক নীতি বলছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে। যদি এটা বের করি তাহলে 4, p মানে কত 1, তাহলে 5, 4, f মানে কত 3, কত হবে 7, কোথায় যাবে? 4p তে যাবে। যদি এভাবে বলতাম যে 2p ভার্সেস 3s, তাহলে কি হবে? n+l, তাহলে 2 + 1 3, 3 + 0 3। দেখো শক্তি কিন্তু সমান হয়ে গেছে। এই জায়গায় অনেকে ভুল করে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন শক্তি ভিন্ন হবে, যার শক্তি কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে। কেন নিম্ন শক্তি অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে? কারণ শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তোমার যত টাকা পয়সা থাকবে, যত শক্তি বেশি থাকবে, তুমি তত অস্থির প্রকৃতি হয়ে যাবে। মানে নিম্ন শক্তি স্তরের এনার্জি কম, মানে তার স্টেবিলিটি বেশি। আর পৃথিবীর সবাই কি হতে চায়? স্থিতিশীল হতে চায়। এই জন্য আহ্বায়ক নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে কোথায় যায়? নিম্ন শক্তি অরবিটালে যায়, কারণ নিম্ন শক্তি অরবিটালে শক্তি কম, স্থায়িত্ব বেশি। কিন্তু যদি এরকম আছে 2p ভার্সেস 3s, দেখা গেল উভয়ের শক্তি কি সমান, সেক্ষেত্রে আমরা কি করব? আরো একটা এক্সাম্পল দিই যে 4s ভার্সেস 3p। দেখো 4 + 0 4, 3 + 1 4। তার মানে দেখতেছো একাধিক অরবিটালের শক্তি এরকম সমান হতে পারে। তাহলে শক্তি সমান হলে আমরা কি করব? আমরা যদি দেখি এরকম শক্তি সমান হয়ে গেছে, যখন n+l এর মান সমান, সেক্ষেত্রে যার n এর মান ছোট ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে, দেখো খেয়াল করে 2p এর ক্ষেত্রে আমরা n এর মান কত? এটা হচ্ছে n এর মান, পরেরটা হচ্ছে l এর মান, এটা n এর মান, এটা l এর মান। তাহলে n এর মান কার বেশি? এটার ক্ষেত্রে বেশি বলছে যখন n+l এর মান সমান হবে যার n এর মান ছোট। তাহলে n এর মান ছোট, এখানে 2, এটা 3, তাহলে এটাতে আগে যাবে। তাহলে 4s ভার্সেস 3p, এটা n এর মান কত 4, এটা n এর মান কত 3, তাহলে কোথায় যাবে? তাহলে যাবে হচ্ছে এই 3p তে যাবে। আশা করি বুঝতে পারছো। এই যে এই কথাটাকে বলা হয় মেডি-লাঙ্কের নীতি। কি বলা হয়? মেডি-লাঙ্কের নীতি, মেডি-লাঙ্কস প্রিন্সিপাল। তাহলে মেডি-লাঙ্কের নীতি কখন কাজ করে? যখন n+l এর মান সমান হয়, সেই ক্ষেত্রে যা n এর মান কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে, এটা হচ্ছে মেডি-লাঙ্কের নীতি। আর যখন দেখবো আমরা n+l এর মান যোগ করার পর শক্তির পার্থক্য থাকবে, সেটা হচ্ছে আহ্বায়ক নীতি। এখন আমরা এখানে লিখেছি যে আহ্বায়ক নীতিতে আমরা ইলেকট্রন বিন্যাস করি। আমরা কিভাবে করি? যদিও আমরা মাধ্যমিক পর্যায় থেকে এটা আমরা শিখে আসতেছি, ক্লাস 19 ছিল। তারপর দেই নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, বা সোডিয়াম লিখলাম 1s2 2s2 2p6 3s1, পটাশিয়াম করলাম 1s2 2s2 2p6 3s2 3p6। এই জায়গায় ভুল করো যে 3d হবে না 4s হবে। তা 3d আমরা যদি ভার্সেস 4s লিখি, 3d মানে কি? 3d কখনো l এর মান 2 হলে 5, 4 + 0 4, তখন কোথায় যাবে? 4s এ যাবে। এই জন্য আমরা পড়েছিলাম যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে কেন 4s এ যায়। এটা কিন্তু অনেক সময় তোমরা ভুল করো দ্রুত করার সময়। আশা করি তোমরা পারবে যে 3d তে 4s এর শক্তি কম, এই জন্য আহ্বায়ক নীতি অনুসারে 3d তে ইলেকট্রন না গিয়ে কোথায় যাবে? 4s এ যাবে। ক্রোমিয়াম 24 যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2
3p6, যেহেতু 4s এর শক্তি কম এই জন্য এটা আগে লিখলাম 4s2 3d4। তোমরা যদি এভাবে এটার ইলেকট্রন বিন্যাস করো তাহলে ভুল হবে, হয়তোবা তোমরা এটা অনেকেই জানো। কেন ভুল হবে? আমরা পড়েছি অরবিটাল স্থিতিশীল হয় বা স্টেবল হয় দুইভাবে, যে অরবিটাল অর্ধপূর্ণ থাকলে এবং অরবিটাল পরিপূর্ণ থাকলে। যে অরবিটাল স্থিতিশীল হয় দুইভাবে, অরবিটাল অর্ধপূর্ণ থাকলে এবং অরবিটাল পরিপূর্ণ থাকলে। পি পরিপূর্ণ মানে কি p6, অর্ধপূর্ণ মানে কি অর্ধেক p3, ডি তে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে 10টা, তোমার অর্ধপূর্ণ মানে কি d5, এফ এ কটা ইলেকট্রন থাকে 14টা মানে f7। এগুলোকে বলি আমরা অর্ধপূর্ণ, এগুলোকে বলি আমরা পরিপূর্ণ। অরবিটাল স্থিতিশীল হয় তিন ভাবে, সবচেয়ে স্থিতিশীল হয় পরিপূর্ণ থাকলে, তার চেয়ে কম হয় অর্ধপূর্ণ থাকলে, তার চেয়ে কম হয় ফাঁকা থাকলে, আর তার চেয়ে একটা দুইটা এটা মানে তার চেয়ে কম স্থিতিশীল। তাহলে সবচেয়ে স্থিতিশীল কখন হয়? যখন পরিপূর্ণ থাকে, তার চেয়ে কম হয় অর্ধপূর্ণ থাকলে, তার চেয়ে কম হয় ফাঁকা থাকলে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটা যদি আমরা করি, 4s মানে কি? একটা অরবিটাল। ডি মানে কি? 5টা অরবিটাল। তোমার 5টা ফ্রেন্ড আছে, তুমি একটা করে এরকম চকলেট দিলা, আর একটা ফ্রেন্ডকে কিছুই দিলা না, 5টা ফ্রেন্ডের মধ্যে 4জনকে 4টা দিলা, কেমন একটা অবস্থা হবে? তোমার এটা স্টেবল, 4টা কি হয়ে গেল? সবাই মন খারাপ, আনস্টেবল। এখান থেকে যদি একটা এখানে দিতা, এখন কিন্তু 5জনই খুশি, একজন আনস্টেবল। তাহলে আগে ছিল একজন স্টেবল, 4জন আনস্টেবল, কিন্তু যে এখান থেকে এখানে দিলে এখন 5জনই খুশি। তাহলে 5জন স্টেবল হয়ে গেছে, একজন কি আনস্টেবল। তাহলে এটাই করবে প্রকৃতি। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? এটা তাহলে হবে না, হবে 4s1 3d5। এটা তোমার এক্সেপশন বলো, ব্যতিক্রম বলো, এটা মনে রাখতে হবে। এরকম আরো আছে, যেমন কপার 29 যদি করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 এমন হওয়ার কথা, যেমন হবে না। কারণ কি? এই যে দেখো, এস মানে একটা অরবিটাল, দুইটা ইলেকট্রন, ডি মানে 5টা অরবিটাল, তাহলে এরকম হওয়ার কথা। 5টা ফ্রেন্ড, প্রত্যেকটা ফ্রেন্ডকে তুমি 2টা করে চকলেট দিলা, একজনকে দিলে একটা চকলেট। একজনের কারণে কিন্তু পুরো সিস্টেমটাই সবাই আনস্যাটিসফাইড হয়ে যাবে, কেমন একটা অবস্থা। কিন্তু যদি এখান থেকে ইলেকট্রন এখানে দিতা, তো সবাই খুশি, তখন একজন আনস্টেবল হয়ে যেত। তখন এটাই হবে 4s1 3d10। ভুল করা যাবে না, পারবা না? এইরকম কিন্তু আরো বেশ কিছু মৌল আছে যেগুলো আহ্বয় নীতি মানে না, যে অর্ধপূর্ণ পরিপূর্ণ এরকম সমস্যা হয়। আমি কয়েকটা বলি, যেমন এরকম পড়বা মোলিবডিনাম 42, ইলেকট্রন বিন্যাস করে দেখো, এইরকম সমস্যাটাই হবে তোমাদের। 5s2 দেখা যাবে 4d5 এরকম হবে, তোমরা করে দেখো। সিলভার 47 এরকমই হবে, এই যেভাবে করলাম কপারের মতো। এখানে হবে 5s1 4d10, করে দেখো তোমরা। তাহলে মোলিবডিনাম, সিলভার, আরো কিছু ইলেকট্রন বিন্যাস আছে ব্যতিক্রম, আমি একটু লিখে দিই, তোমরা মনে রাখতে পারলে খুবই ভালো। পরাম গোল্ড, এটাও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করে, তোমরা করে দেখো। ল্যান্থেনিয়াম এবং অ্যাক্টিনিয়াম, এই দুটা হচ্ছে বিরল ব্যতিক্রম। বিরল ব্যতিক্রম একটু মনে রাখো, বিরল ব্যতিক্রম। প্যালাডিয়াম 46, এগুলো সবাই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। আমরা মনে রাখবো কি কি? ক্রোমিয়াম, কপার, মোলিবডিনাম, সিলভার, ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম, প্যালাডিয়াম, বা গ্যাডোলিনিয়াম আছে, গ্যাডোলিনিয়াম 64, এগুলো একটু মনে রাখো, গ্যাডোলিনিয়াম। এগুলো সবগুলোই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, এগুলো কেই আহ্বয় নীতি মেনে চলে না। তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে অ্যাডমিশন বা একাডেমিক যেখানেই হোক, এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু দেখার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর করতে পারবে। তাই অ্যাডমিশনের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অবশ্যই মনে রাখতেই হবে। এখন আমরা হুন্ডের নীতি শিখবো, ইলেকট্রন বিন্যাসের সেকেন্ড যে প্রিন্সিপাল, সেকেন্ড রুলস, যেটাকে বলি আমরা হুন্ডের নীতি। হুন্ডের নীতি, হুন্ড না কিন্তু হুন্ডের নীতি, হুন্স প্রিন্সিপাল বলি। হুন্স ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। হুন্ডের নীতি কি তোমরা বলতে পারবে? হুন্ডের নীতি, হুন্ডের নীতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টুডেন্টদেরকে বলি যে যেখানেই ব্যতিক্রম সেখানেই হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি? আমি একটু লিখে দিই তোমাদের জন্য। সমশক্তি সম্পন্ন
সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে বা অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম মানে বিজোড় লিখে দিলাম সিঙ্গেল, যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে বা প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলো স্পিন একইমুখী হবে। এখানে যে কথাটা বলছে তোমরা বুঝতে পারছো কিনা? অনেকের কাছে হয়তো বা হিব্রু মনে হচ্ছে যে কি বলতেছেন স্যার। এখানে একটা কথা, সমশক্তি সম্পন্ন অরবিটাল মানে কি? তোমাদেরকে বললাম 2p 3d 4f এগুলো কি বলতো? তোমরা নিঃসন্দেহে বলে ফেলছো যেগুলো অরবিটাল হবে। এগুলো কিন্তু অরবিটাল নয়, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। কি বললাম? এগুলো উপশক্তি স্তর, সাবসেল। তোমরা মনে হয় অনেকে এখন টেনশন করতেছে, কি বলেন স্যার এগুলো তো অরবিটাল, আমরা ছোটবেলা থেকে পড়তেছি 2s অরবিটাল 2p অরবিটাল। এগুলো একটা অরবিটাল না, এগুলো কি উপশক্তি স্তর। তো অরবিটাল কোনটা হবে? দেখো পি কে তোমরা কিন্তু এভাবে লিখেছো 2px 2py আর 2pz লিখেছো না? বা d এর ক্ষেত্রে 5টা আছে, 3dx হয়, 3dyz z বা 3dx² মানে y², 3dz² লিখছো না এরকম? তার মানে এগুলো হচ্ছে অরবিটাল। এগুলো কি অরবিটাল। আর 2p হচ্ছে সাবসেল। তাহলে কখন আমরা সাবসেল বলবো? তোমরা এই যে লিখছো 2p 3d 4 আমরা দেখবো যার সংকেতে দুটা কোয়ান্টাম সংখ্যা আছে, একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। যার সংকেতের ভেতর দুইটা কোয়ান্টাম সংখ্যা আছে n এবং l, তাকে বলা হয় সাবসেল। যার সংকেতের ভেতর তিনটা কোয়ান্টাম সংখ্যা, এটা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায় m। তো n l m n l m এটাকে বলা হয় অরবিটাল। তার মানে যেখানে তিনটা কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সেটাকে বলা হয় অরবিটাল, আর যেখানে দুইটা কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সেটা বলা হয় উপশক্তি স্তর বা সাবসেল। তার মানে বুঝতে পারছো যে উপশক্তি স্তরের জন্য কার নীতি বলতো? অবনীতি হচ্ছে উপশক্তি স্তরের জন্য, যখন শক্তির পার্থক্য থাকবে। আর এখানে বলছে সমশক্তি অরবিটাল। তার মানে আমরা যদি এই তিনটা অরবিটালের শক্তি বের করি n প্লাস এল n প্লাস এল n প্লাস এল করে, তাহলে কি হবে? আমরা জানি এল এর মান 0 1 2 3 হলে s p d f হয়, এটা আমরা জানি। তার মানে 2 আছে, তাহলে এর মান 2, p কারণে 1, তাহলে কত হবে? 3। এটা কত হবে? 2 প্লাস 1 3, 2 প্লাস 1 3। দেখো তো 2px 2py 2pz তিনটা অরবিটালের শক্তি কি সমান। যখন শক্তি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের কাজ করে কি হুন্ডের নীতি। আর যদি আমরা দেখি যে শক্তি ভিন্ন, যেমন 2p 3d শক্তি আমরা যদি বের করি 2 প্লাস 1 এটা 3 হবে, 3 প্লাস 2 এটা 5 হবে। তাহলে যখন দেখবো শক্তি ভিন্ন তখন আহ্বান নীতি, যখন দেখবো শক্তি এক তখন আমরা বলবো হুন্ডের নীতি। তোমাকে যদি বলি যে 3px এবং 2px এর জন্য কোন নীতি, তোমরা অনেকে বলছো হুন্ডের নীতি। না বাবা, এটা অরবিটাল কিন্তু সমশক্তি অরবিটাল হতে হবে। এটা সমশক্তি নয়, কিভাবে বুঝলাম আমরা? 3 প্লাস 1 4 2 প্লাস 1 3, তার মানে এটার ক্ষেত্রে হবে আহ্বান প্রিন্সিপাল। তার মানে আমরা বুঝলাম যে উপশক্তি স্তর বা ভিন্ন শক্তি অরবিটালের জন্য কাজ করে আহ্বান নীতি, আর সমশক্তি অরবিটালের জন্য কাজ করে হুন্ডের নীতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন
ইলেকট্রোবিন্যাসের আমরা বললাম তিনটা নীতি, আহ্বায়ক নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। তাহলে হুন্ডস নীতিতে দেখায় যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাস দেখাই, নাইট্রোজেন তাহলে 1s2 2s2 2p3 এভাবে লিখি যদি আমরা, তাহলে ভুল হবে, কেন এটা হচ্ছে আহ্বায়ক নীতি। হুন্ডস নীতি হচ্ছে বক্স করে লিখি, অনেক সময় বলি বাক্স নীতি, ফান করে বলি বক্স। সেকেন্ডার বাক্স নাটক দেখছো মনে হয়, সেকেন্ডার বক্স। তাহলে 1s2 2s2 2p3, তোমার এস মানে কয়টা অরবিটাল? একটা অরবিটাল, একটা বক্স। এস মানে একটা, পি মানে কয়টা অরবিটাল? তিনটা, তিনটা বক্স। কটা ইলেকট্রন থাকবে? দুইটা। এস এ সর্বোচ্চ দুইটা। এখন 2p3 তে দুইটা সম্ভাবনা, আমরা জানি একটাতে দুইটা করে ইলেকট্রন থাকে, এভাবে দিতে পারো অথবা এভাবে দিতে পারি। তাহলে দুইটা সম্ভাবনা। হুন্ডস বলছে যে সমশক্তি, তিনটা শক্তি সমান। এটা হচ্ছে আমরা জানি 2px, এটা হচ্ছে 2py, এটা হচ্ছে 2pz। তাহলে হুন্ডস বলছে যে সমশক্তি অরবিটালে ইলেকট্রন এমন ভাবে যাবে যেন তারা সর্বাধিক পরিমাণে সিঙ্গেল থাকে। তাহলে এইভাবে থাকলে কি সিঙ্গেল থাকবে? বা তিনটা ফ্রেন্ডকে সমান ভালোবাসো, তার মানে কি তিনটা ফ্রেন্ডকে সমান ভাবে জিনিস দেওয়া উচিত। তার মানে এটা হবে না, হবে হচ্ছে এটা। তাহলে হবে 2px1 2py1 2pz1। তাহলে এভাবে লিখলে ভুল হবে, তোমরা অনেকে এইভাবে লেখো, এভাবে লিখলে ভুল হবে। তাহলে হবে এরকম 2px1 2py1 2pz1, এভাবে দিতে হবে। তুমি এভাবে দিলে হবে, তুমি যে এটাকে সবগুলো উল্টে দিতে তাও হবে, কারণ এগুলো একই মুখী স্পিনই হচ্ছে। আমরা চেষ্টা করবো ঘড়ি কাটার দিকে দেওয়ার প্রথম ইলেকট্রন গুলো। এটা হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো তোমরা। যে অক্সিজেনের দিয়ে ক্লিয়ার করে দেই, অক্সিজেন দিতাম 1s2 2s2 2p4, এভাবে লিখবো না এভাবে লিখবো না, আমরা বক্স করে লিখবো। তাহলে প্রথমে দুইটা পিতে কয়টা? তিনটা অরবিটাল, তো প্রথমে একটা করে থাকবে, তারপরে অপোজিট স্পিনে আর একটা করে থাকবে। এটা হচ্ছে অক্সিজেন ইলেকট্রোবিন্যাস। তাহলে কিভাবে লিখতে পারি এটাকে? তাহলে 2px2 2py1 2pz1। যদি এটা আমরা ফ্লোরিনের জন্য করতাম, ফ্লোরিন 9, তাহলে হতো এরকম, তাহলে এখানে দুইটা হতো। নিয়নের জন্য করলে আরেকটা এরকম হতো। তাহলে হুন্ডের নীতি বুঝতে পারছি না? তাহলে হুন্ডস নীতি কি বললাম আমরা? যে সমশক্তি অরবিটালের জন্য হুন্ডের নীতি, আর যখন থেকে আমরা শক্তির পার্থক্য থাকবে তখন হচ্ছে আহ্বায়ক নীতি। তোমাকে যদি জিজ্ঞেস করি যে এস অরবিটাল কি হুন্ডের নীতি মানে? এস অরবিটাল কি হুন্ডের নীতি মেনে চলে? হুন্ডের নীতি মেনে চলে। তাহলে এস মানে কয়টা অরবিটাল বলো তো? একটা অরবিটাল। তোমার ফ্রেন্ড একটাই, তুমি এখন একটা ফ্রেন্ড যদি হয় তাহলে তো কাকে দেবে এমন অপশন নাই, তাহলে তাকেই দিতে হবে, তাকেই দিতে হবে। হুন্ডস কি বলছে? যে এমন ভাবে দিতে হবে যেন সর্বাধিক পরিমাণে সিঙ্গেল অবস্থায় থাকে এবং এই সিঙ্গেল ইলেকট্রন গুলো স্পিন কি হবে? একই মুখী হবে। তাহলে ফ্রেন্ডই একটা, সুতরাং এস অরবিটাল হুন্ডের নীতি মানে না। পি মানে কি? তিনটা। আমি চাইলে এখানে না দিয়ে এখানে দিতে পারি না, মানে পি অরবিটাল হুন্ডের নীতি মানে। বি অরবিটাল অবশ্যই হুন্ডের নীতি মানবে না, এখানেও ভুল করার অপশন আছে। এফ অরবিটাল 7টা অরবিটাল, 7টা, তার মানে হুন্ডের নীতি কে কে মেনে চলে? মানে পি ডি এফ এই তিনটা অরবিটাল হুন্ডের নীতি মেনে চলে, আর এস অরবিটাল হুন্ডের নীতি মেনে চলে না, কারণ এখানে একাধিক অরবিটাল নেই। তাহলে হুন্ডস নীতি আসলে আমরা পারবো না। এই হুন্ডসের ভালো নাম হচ্ছে ফ্রেডরিক হারম্যান হুন্ডস। কি নাম? ফ্রেডরিক হারম্যান হুন, জার্মান পদার্থবিজ্ঞানী ফ্রেডরিক হারম্যান হুন্স 1927 সালে এই নীতিটা দিয়েছে। তা আমরা আশা করি হুন্ডের নীতি থেকে যদি কোশ্চেন আসে আমরা উত্তর করতে পারবো না। আশা করি তোমরা হুন্ডের নীতি সবাই বুঝতে পারছো। এখন আমরা শিখবো পাউলির বর্জন নীতি। কি শিখবো? ইলেকট্রন বিন্যাসের থার্ড রুলস, সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলির বা কেউ কেউ বলে পলি বর্জন নীতি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। অলরেডি আমরা দুইটা নীতি শিখে ফেললাম, একটা বলে আহ্বায়ক নীতি, একটা হুন্ডের নীতি। এখন আমরা শিখব পাউলি বা পলির বর্জন নীতি। তাহলে পি মানে আমরা কয়টা অরবিটাল পেয়েছিলাম বলতো? তিনটা অরবিটাল। তার মানে এটা মানে বুঝতে একটা অরবিটাল,
একটি অরবিটালের ম্যাক্সিমাম লিমিট কত বলো তো? একটা অরবিটালে সর্বোচ্চ কয়জন থাকতে পারবে? ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারবে, 2টি ইলেকট্রন। কন্ডিশন কি? তাদের মাস্ট বি অপোজিট স্পিন হতে হবে। কি হতে হবে? অপোজিট স্পিন। তাহলে পাউলির বর্জন নীতিকে আমরা এভাবে বলতে পারি, একটি পারমাণবিক অরবিটালে, একটি অরবিটাল মানে এটা একটা পারমাণবিক অরবিটাল, একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে। একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে পাউলির নীতি না, এটা হচ্ছে পাউলির অনুসিদ্ধান্ত। এক্স্যাক্টলি পাউলির নীতি কি? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য, একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না, কখনোই একই হতে পারে না। কি বললাম? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। খুব কঠিন হয়ে গেল না? হিব্রু মনে হচ্ছে না? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য বা যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই। আমরা নিলাম হিলিয়াম 1s2, হুন্ডের নীতিতে যদি দেখাতাম এরকম, তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা কয়টা? 4টা, n, l, m এবং s। তাহলে প্রথম ইলেকট্রনটা কোথায় আছে? প্রথম শক্তি স্তরে। তাই n এর মান কত? 1। n এর মান 1 মানে যেহেতু s এ আছে, n এর মান কত হবে? 0। তাহলে m এর মান 0, আমরা ধরলাম প্লাস হাফ, মাইনাস হাফও ধরতে পারো। আমরা শুরুতে প্রথমটা প্লাস হাফ ধরি। তাহলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান 1, l এর মান 0, কারণ s এ আছে, এর মান 0, এটা হচ্ছে মাইনাস হাফ। দেখো এটা একই হয়েছে, এটাও একই, এটাও একই। দেখো তো এটা ভিন্ন হয়েছে না? তাহলে একটা পরমাণুতে যদি 2টা ইলেকট্রন থাকে, 3টা কোয়ান্টাম সংখ্যা এক হলেও চতুর্থটা ভিন্ন হবে। তাহলে এভাবে অনেকে বলে যে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থটা অবশ্যই কি হবে? ভিন্ন হবে। 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে। এটা হচ্ছে পাউলির বর্জন নীতির অনুসিদ্ধান্ত। তাহলে পাউলির বর্জন নীতির অনুসিদ্ধান্ত কয়টা? 2টা। একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টা বিপরীতমুখী স্পিন ইলেকট্রন থাকতে পারে। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে। আর নীতি কোনটা? এটা হচ্ছে নীতি। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, যে কোনো কেটে দিলাম, 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। তোমরা এটা মনে রাখতে পারো না, অনেকে মনে রাখতে সমস্যা হয়। আমরা কিভাবে মনে রাখতে পারি? গ্রামীণ ভাবে আমরা কিভাবে ব্যালেন্স দেখি? স্টার 566 হ্যাশ। বার্নিং সিমে আমরা কিভাবে ব্যালেন্স দেখি? স্টার 1 2 4 হ্যাশ, তাই না? তার মানে এটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে পাউলির বর্জন নীতি তুমি সহজে মনে রাখতে পারবে। 1 to 4 মানে এটা মানে একটা পরমাণুতে কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন। কোয়ান্টাম সংখ্যা কয়টি? 4টি। কোয়ান্টাম নাম্বার আমরা জানি, 4টি কোয়ান্টাম নাম্বার সমান হবে না, এটা ওদের সমান হবে না মানে কেটে দিলাম, এটা হচ্ছে হ্যাশ। মানে স্টার 1 2 4 হ্যাশ। তাহলে পাউলির বর্জন নীতি কি? একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই সমান হবে না। বার্নলিং এর ব্যালেন্স এটা মনে রাখলে আশা করি পাউলির বর্জন নীতিটা তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। তোমাদের জন্য আমি আরেকটা উদাহরণ দিই। সাপোজ এখানে দিলাম বেরিলিয়াম। তাহলে কিভাবে করতাম? যে কোনো 2টি বলছি, 2 এর মধ্যে তো আর যে কোনো 2 হিলিয়াম হয় না, 2 এর বেশি উদাহরণ দেওয়া উচিত। তাহলে এখানে তো আমাদের 2টি ইলেকট্রন দেওয়া আছে। তাহলে তৃতীয় ইলেকট্রনের জন্য আমরা কি পাইতাম? তৃতীয় ইলেকট্রনটা কোথায় আছে? যেহেতু 2s2, 2 নম্বর শক্তি স্তরে আছে, তাহলে 2 হতো। এসে আছে 0 0 প্লাস হাফ। চতুর্থ ইলেকট্রন আমরা বললে কি হতো? চতুর্থ ইলেকট্রনের জন্য এটাও দ্বিতীয় শক্তি স্তরে আছে, এস এর মান, তাহলে এর মান 0 হবে। তাহলে এটা 0, এটা মাইনাস হাফ। দেখো 3টা কোয়ান্টাম সংখ্যা এক হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা কি হয়েছে? ভিন্ন হয়েছে। আশা করি
পাউলির বর্জন নীতি থেকে যে কোশ্চেন আসে আমরা পারবো না। এই পাউলির বর্জন নীতিটা দেওয়া হয়েছে 1925 সালে, এবং এনার ভালো নাম ওলগাং পাউলি। 1925 সালে এই নীতিটা দেয় যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। আশা করি পাউলির বর্জন নীতি থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই সলভ করতে পারবে। চলো তাহলে আমরা সামনের দিকে যাই। এখন আমরা শিখবো নোট ও নোডাল তল। এখন আমরা শিখবো নোট ও নোডাল তল। নোট বা এর আরেক নাম হচ্ছে পর্ব। অনেকে এই টপিকসটা একাডেমিক পর্যায়ে পড়েইনি, অনেকে জানেই না, কিন্তু এখান থেকে অ্যাডমিশনে কিন্তু কোশ্চেন আসে এবং বোর্ড পরীক্ষাতেও কোশ্চেন আসার সম্ভাবনা আছে। নোট বা পর্ব এটা কিন্তু আমরা খাতায় যে সুন্দর করে গুছিয়ে নোট করি, এটা হলো সেই নোট না, এটা হচ্ছে নোট, NODE, নোট। নোট কি? আমরা পড়েছি অরবিটাল। অরবিটাল কি আমরা পড়েছি? অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন বেগের উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল সমূহকে বলে আমরা অরবিটাল, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। তার মানে এই 10 বা 5% ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই, এই 5% সম্ভাবনা অঞ্চলকে আমরা বলি নোট বা পর্ব। নোট বা পর্ব কি? তাহলে অরবিটালের বিপরীত রাশিকে বলি আমরা নোট বা পর্ব। অরবিটাল মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ অঞ্চল, আর নোট মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বনিম্ন অঞ্চল। মানে অরবিটাল হচ্ছে অরবিটের যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, তার মানে ইলেকট্রনের ঘনত্ব যদি সর্বোচ্চ হয়, উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক যে অঞ্চল, ত্রিমাত্রিক অঞ্চল, তাহলে ইলেকট্রনের উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল। আর নোট বা পর্ব হচ্ছে অরবিটালের বিপরীত, তার মানে যেখানে ইলেকট্রন ঘনত্ব সর্বাপেক্ষা কম, তার মানে সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বনিম্ন। যেখানে ইলেকট্রন ঘনত্ব সর্বনিম্ন বা সর্বাপেক্ষা কম, সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনাও কি শূন্য বা সর্বনিম্ন, সেই জায়গাকে বলি আমরা নোট বা পর্ব। তাহলে অরবিটালের বিপরীত রাশিকে বলি আমরা নোট বা পর্ব। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। সাপোজ আমরা লিখলাম 1s, এটা হচ্ছে 1s একটা অরবিটাল। আমি লিখলাম 2s অরবিটাল, মানে শক্তি স্তর কয়টা? 2টা। আমরা লিখলাম 3s অরবিটাল, কত সুন্দর করি নাই, বুঝিয়ে দেওয়ার জন্য লিখতেছি। তার মানে এটা মানে 1s, এটা 2s, এটা 3s, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s। এখানে দেখো তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের অরবিটাল কোনটি? 1s। 2s মানে কি? 1s এর পর 2s, তার মানে 1s এর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, যে রেঞ্জে ইলেকট্রন ঘনত্ব কি বেশি। 1s থেকে যত আমরা দূরে যাব নিউক্লিয়াস থেকে, তার মানে কি আস্তে আস্তে ইলেকট্রন ঘনত্বটা কমে যাবে, এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, এটা হচ্ছে নোট। চিন্তা করা হয় নিউক্লিয়াসে সবচেয়ে কাছেই থাকে 1s, সুতরাং এখানে ইলেকট্রন ঘনত্ব সর্বোচ্চ থাকে, তার মানে এখানে কোনো নোট নাই। 1s থেকে যখন 2s এ যাচ্ছি, তাহলে 1s এবং 2s এর মাঝে একটা ইলেকট্রনের ঘনত্ব সর্বনিম্ন একটা অঞ্চল আছে, যে জায়গাটাগুলো আমরা নোট। তার মানে নিউক্লিয়াসের কাছাকাছি যে অঞ্চলটা, এখানে ইলেকট্রন ঘনত্ব সর্বোচ্চ, আস্তে আস্তে ইলেকট্রন ঘনত্ব কমে আবার বাড়তে থাকে। মানে এই যে মাঝখানে 1s এবং 2s এর মাঝখানে যে গ্যাপ, এটাকে বলে নোট। তার নোট মানে অরবিটালের বিপরীত রাশি। তাহলে আমি যদি এখানে জিজ্ঞেস করি, তাহলে এটা 1s এর ধরলাম আমরা, এখানে ঘনত্ব বেশি, আস্তে আস্তে 2s এর জায়গায় এখানে ঘনত্ব কমতেছে, এটা ধরলাম আমরা 2s এর, আবার যাচ্ছে কমতেছে, এটা ধরলাম আমরা 3s এর। তার মানে এখানে নোট কটা হবে বলতো? এখানে একটা, এখানে একটা, তার নোট এখানে পাবো আমরা 2টা। আর 2s এর নোট কটা পাবো আমরা? একটা। তাহলে এখানে পাচ্ছি আমরা নোট কটা পাচ্ছি? 2টা। পরের যে কোনো নোট হচ্ছে নাই। তার মানে আমরা যদি বলি যে ns অরবিটালে নোট কি, ns অরবিটালে নোট সংখ্যা n-1, ভুল করো না যেন। ns অরবিটালে নোট সংখ্যা কি? n-1। মানে 1s অরবিটালে নোট সংখ্যা কি? 1-1, তাহলে কত? 0। 2s অরবিটালে যদি বলতেন নোট সংখ্যা কত, তাহলে 2 - 1, কত হতো? একটা।
3s অরবিটাল নোট সংখ্যা কত ns, তার মানে 3s, n - 3, 3 - 1, তার মানে কত হতো 2টা। তাহলে যদি বলতাম 4s অরবিটালের নোট সংখ্যা কত, 4 - 1, তাহলে কত হতো 3, পারবো না আমরা? যদি বলতাম np অরবিটালের নোট সংখ্যা কত, np অরবিটালে, তাহলে 1s হয়, 2s হয়, 3s হয়, 1p কি হয় না, 2p। তার মানে 2p হচ্ছে কি নিউক্লিয়াসের সবচেয়ে কাছে, তাহলে মনে রাখবো n - 2। তাহলে 2p অরবিটাল নোট কয়টা, 0। 3p যদি বলতাম, কেন 1s যা 2p তাই, 1p তো হয় না, তা 3p মানে এখানে নোট কটা হবে, একটা। 4p হলে কটা হইতো, 2টা, তার মানে n - 2। যদি বলতাম 3d অরবিটাল নোট কয়টা, 0। 4d হলে একটা, কারণ 1d হয় না, 2d হয় না, হয় কি 3d। 2d তো সম্ভব নয়, 3d মানে নিউক্লিয়াস সবচেয়ে কাছে, তার মানে nd অরবিটাল নোট সংখ্যা n - 3। তা নোট কি, আশা করি তোমরা বুঝতে পারছো না? নোট আসলে পারবো না আমরা। 4f অরবিটাল নোট কয়টা, অবশ্যই 0, কারণ 3f হয় না, 4f। 5f বললাম একটা হতো, আশা করি বুঝতে পারছো। আরেকটা শব্দ এখানে লেখা আছে, সেটা হচ্ছে নোডাল তল। এটা একটু তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করি। নোডাল তল, নোডাল তল কি, নোডাল তল ইংলিশে বলা হয় নোডাল প্লেন। নোডাল প্লেন, নোডাল তল হচ্ছে একটা কাল্পনিক ধারণা যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। এই যে একটু আগে বললাম নোড বা পর্ব, যেখানে ইলেকট্রন ঘনত্ব সর্বনিম্ন বা ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। নোডাল তল হচ্ছে একটা কাল্পনিক তল, কাল্পনিক তল যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য, সেই তলকে আমরা বলি কি, নোডাল তল। নোডাল তল হচ্ছে একটা কাল্পনিক তল যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য। পি অরবিটাল দিয়ে আমি বুঝিয়ে দিই, এটা হচ্ছে পি অরবিটাল। পি মানে 3টা অরবিটাল আমরা জানি, বললাম পি এক্স, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে ধরলাম আমরা পি ওয়াই, এক্স ওয়াই জেড, এটা ধরলাম আমরা হচ্ছে পি জেড, এক্স ওয়াই জেড। তাহলে পি এক্স অরবিটালে নোডাল তল কি, এই যে পি অরবিটাল, এই যে ডাম্বেল আমরা বলতেছি, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকারের, ডাম্বেল, এবং ডাম্বেলের এই যে প্রত্যেকটা অংশ, এটাকে বলে আমরা লোব। কি বলি, লোব। মানে পি অরবিটাল লোব কয়টা, 2টা। তা 2টা লোবের মিলিত বিন্দুকে বলি আমরা নোডাল পয়েন্ট। কি বললাম, 2টা লোবের মিলিত বিন্দুকে আমরা বলি নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু, নোডাল পয়েন্ট। 2টা লোবের মিলিত বিন্দুকে আমরা বলি আমরা নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু। আর নোডাল বিন্দুতে নিউক্লিয়াস অবস্থান করে। এই নোডাল বিন্দু মানে এটা হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান, মনে থাকে পাবো, এটাই কার অবস্থান, নিউক্লিয়াসের অবস্থান। নোডাল পয়েন্টকে আমরা কি বলি, নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রন কোথায় থাকে, আমরা মনে রাখবো ইলেকট্রন থাকে লোবের প্রান্তে, এই জায়গাগুলোতে থাকে ইলেকট্রন, এই জায়গাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বোচ্চ, এই জায়গাগুলোতে। তার মানে নিউক্লিয়াস থেকে যত দূরে সম্ভব, তাহলে এই জায়গাগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি, এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা এই জায়গাগুলোতে বেশি। তার মানে এই নিউক্লিয়াসে এই কাছে এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম, এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম, এই জায়গাগুলোকে বলি আমরা নোডাল তল। তোমার নিউক্লিয়াসের ভেতর দিয়ে পি অরবিটালের ক্ষেত্রে একটি কাল্পনিক তল কল্পনা করা হয়, এই তলকে আমরা নোডাল তল বলি, যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য। যদি বলি পি এক্স অরবিটালের নোডাল তল কি, পি এক্স অরবিটালের নোডাল তল হচ্ছে, তাহলে পি এক্স, তাহলে বাকি দুটো হবে ওয়াই জেড। তাহলে পি ওয়াই অরবিটালের নোডাল তল কি, পি ওয়াই, মানে জেড এক্স। যদি বলি পি জেড অরবিটালের নোডাল তল কি, এক্স ওয়াই। আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে পি অরবিটালের নোডাল তল কয়টা, একটা। তাহলে আমি তোমাদের কোশ্চেন দিই, যে অরবিটাল দিলাম, এই নোডাল তল পরীক্ষা আসলে কিভাবে বের করবা, দিলাম 1s 2s 3s 2p 3p 3d, জিজ্ঞেস করলাম নোডাল তল কয়টা আছে, নোডাল তল। তাহলে এস এর কোনো নোডাল তল নাই, আমরা মনে রাখবো এস এর হচ্ছে নোডাল তল সংখ্যা হচ্ছে 0, এস এর কোনো নোডাল তল নাই। পি এর হচ্ছে নোডাল তল কয়টা করে, একটা করে।
যে পি বলুক নুডাল তল করে একটা করে। ডি যদি বলে ডি মানে কি ডাবল ডাম্বেল না, এরকম ডাবল ডাম্বেল, মানে এখানে একটা তল পাবা, এখানে একটা তল পাবা। তাহলে যে কোনো ডি যদি বলে তার নুডাল তল কয়টা হবে? দুইটা। তাহলে এস এর নুডাল তল নাই, পির একটা, যে কোনো পি। ডি হচ্ছে নুডাল তল দুইটা। যদি এফ বলতো কল্পনায়, যদি 8 ফোল্ড স্ট্রাকচার এফ, এফ হচ্ছে এটা, তার মানে কি 8টা আছে, তার মানে কি নুডাল তল কয়টা হতো? 4টা হইতো। পারবো না আমরা? প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। যদি এভাবে কোশ্চেন আসতো যে অক্সিজেনের আমরা জানি 8টা ইলেকট্রন আছে, 1s2 2s2 2p4, এভাবে লিখি 2px 2py 2pz, তাহলে দুইটা একটা একটা। যদি বলতো যে 6 ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার লিখে দেখাও বা কোয়ান্টাম নাম্বার নির্ণয় করো, কোন ইলেকট্রন? 6 ইলেকট্রন। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে হুন্ডের নীতিতে আমরা সবসময় দেখানোর চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে আমাদের অক্সিজেনের, বলছে 6 ইলেকট্রন, তার মানে এটা হচ্ছে 1 নম্বর ইলেকট্রন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। আগে একটা করে হুন্স নীতি অনুসারে আমরা জানি 6 ইলেকট্রন কোনটা? 6, এটা হচ্ছে 6 ইলেকট্রন। একটু রেড পেন দিয়ে ইন্ডিকেট করি। বলছে এর কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করে দেখাও, তখন এন, এল, এম এবং এস। তাহলে আমরা কি হবে বের করব? 6 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে? দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে 2 হবে। ইলেকট্রন কত হবে? পিতে থাকার কারণে 1 হবে। এটা আমরা জানি, এটা আমরা ভুল করি, -1 0 +1 তিনটা মান হবে। এটা একটু খেয়াল করো, এটা কিন্তু বিভিন্ন রাইটারে বিভিন্ন ভাবে লেখা আছে, আমরা সবসময় হাজারি নাগের বই ফলো করব। এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz। তাহলে কোথায় আছে? এই যে এখানে আছে, এটা হচ্ছে 6 ইলেকট্রন। তাহলে কোথায় আছে? px, তার মানে -1 0 +1, তাহলে কি হবে? 0। যেহেতু প্রথম ইলেকট্রন এই জন্য +12। বুঝতে পারোনি? যদি এই কোশ্চেনটা আসতো যে 8 ইলেকট্রন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কত হতো 8 ইলেকট্রনের জন্য? 8 ইলেকট্রনটা কোথায় আছে? 8 ইলেকট্রন আছে দ্বিতীয় শক্তি স্তরে, পিতে আছে তাই 1। এম এর ক্ষেত্রে কি হবে? 8 ইলেকট্রন কোনটা? এই যে এটা হচ্ছে 8 ইলেকট্রন, তার মানে পিজেটে আছে, পিজেটে হলে কি হয়? -1, তাহলে -1। যেহেতু সেকেন্ড ইলেকট্রন এই জন্য হবে -1/2। তাহলে যে কোনো এরকম যদি ইলেকট্রন বের করতে পারলে পারবো না, তা তোমরা মনে ডির ক্ষেত্রে ভুল করতে পারো। ডিটা আমি একটু লিখে দিই, তাহলে আসলে আশা করি তোমরা পারবে। তা আমরা জানি হচ্ছে ডিতে যদি হয় তাহলে 2 হয়, -2 -1 0 +1 +2, এটা হবে dx হয়, dyz, এটা হবে dz², zx, এটা হবে dx² - y²। এটা কিন্তু ভুল করার সম্ভাবনা আছে, তুলে নাও। প্রথম হবে dx হয়, yz, 0টা হবে dz², তারপরে zx, তারপরে x² - y²। পির ক্ষেত্রে হচ্ছে -1 0 +1 px py pz, আর ডির ক্ষেত্রে হচ্ছে এটা। তোমরা বুঝতে পারছো কিনা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিই, তোমরা অবশ্যই এটা করে আমাকে জানাবে। সেটা হচ্ছে আয়রন 26 এর 21তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখে দেখো। দেখি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা একটা প্রশ্ন দিলাম, আর একটা দিলাম যে ক্রোমিয়াম 3+ এর 18তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা মানগুলো লিখে দেখো। এই দুটো তোমরা সলভ করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে। তা আজকে আমরা অনেকগুলো জিনিস শেখার চেষ্টা করলাম। কোয়ান্টাম সংখ্যা কি, যে কোনো পরমাণুর এল, এম, এস এর মান নির্ণয়, ইলেকট্রন বিন্যাস, আউটবাউ, হুন্স পাউলি নীতি, নোট এবং নোডাল তল। তোমাদের ক্লাসটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা নোট তৈরি করে মানিক কেমিস্ট্রি কেয়ার ফেসবুক গ্রুপে তোমরা আপলোড দেবে এবং মতামত জানাতে অবশ্যই ভুলবে না। তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।